দর্শক স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময় আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, আর্থিক খাতের সংস্কারে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সেক্ষেত্রে সরকারের নজর আসলে রাজস্ব খাতে এই সংস্কারের ক্ষেত্রে, কারণ রাজস্ব খাতের উন্নয়ন করে আসলে আয় বাড়াতে চায় সরকার। তবে ভ্যাট ট্যাক্স বৃদ্ধির সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত সমালোচনায় অন্তর্বর্তী সরকার কিছুটা। তবে আজ আমরা রাজস্ব খাতের কি কি উন্নয়ন করা যায় বা উন্নয়নের জায়গাগুলো এবং কি কি সংস্কার আসতে পারে এবং এর চ্যালেঞ্জগুলো, এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করবো। এই জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। আছেন একজন ব্যবসায়ী, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আশরাফ আহমেদ। আরও আছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান এবং বর্তমান রাজস্ব খাত সংক্রান্ত যে পরামর্শক কমিটি তার প্রধান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। স্বাগত আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। আশরাফ আহমেদ, আপনার কাছে শুরুতে আসতে যাচ্ছি। একটি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি দেশে এখন। জুলাই বিপ্লব ছাত্র জনতার, তার মাধ্যমে একটি ভিন্ন প্রেক্ষাপট, তো ভিন্ন চাহিদা সাধারণ মানুষের মধ্যেও, ভিন্ন আকাঙ্ক্ষা নিয়ে আসলে এই গণ অভ্যুত্থান এবং তার পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ বা তাদের বিভিন্ন কর্মকাণ্ড। সেক্ষেত্রে এই পরিবর্তিত পরিস্থিতিতে রাজস্ব খাতে, আপনারা যেহেতু ব্যবসায়ীদের সাথে এই খাতটা খুব ওতপ্রোতভাবে জড়িত, রাজস্ব খাতে আসলে আপনাদের পরিবর্তিত পরিস্থিতিতে অভিজ্ঞতার কোনো পরিবর্তন হচ্ছে কিনা বা কি অভিজ্ঞতা? ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রথমে আপনাকে একটু কনটেক্সট বলি যে গত 2-3 বছর ধরে যে আমাদের ইকোনমি একটা ভয়াবহ চাপের মুখে আছে এবং এইটা গত 1-1.5 বছর ধরেই এটা ক্রমাগত বাড়ছে এবং এটার 3-4টা কারণ আছে। একটু এক্সপ্লেন না করলে আসলে জিনিসটা বোঝানো যাবে না। দেখুন, আমাদের যখন 2022-এর ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে যখন US ডলার ইন্টারেস্ট রেট বাড়ানো হলো, তখন কিন্তু সেটার সাথে সাথে একটা আমাদের এক্সচেঞ্জ রেটের উপর একটা বড় ধরনের প্রভাব পড়ে। এবং সেকেন্ড জিনিস যেটা হয় যে আমাদের যে বিশাল বড় একটা ট্রেড ক্রেডিট ছিল, যেটা প্রায় আমাদের ব্যাংকিং সেক্টরের টোটাল লোনের 20-25%, যেটা আসলে আমরা বিভিন্ন বিদেশি ব্যাংক থেকে আমরা লোন নিতাম ট্রেড ক্রেডিটের এলসির থ্রুতে। এই দুটো জায়গায় একটা বড় ধরনের চাপ সৃষ্টি হয়। ফলে কিন্তু আমরা 2022-এর পর থেকে 2023-এর পুরোটা জুড়েই আমরা কিন্তু একটা বড় ধরনের ক্রেডিট ক্রাঞ্চের ভিতরে ছিলাম, যেখানে আমাদের বেসিক্যালি চলতি ঋণের প্রবাহ ড্রাস্টিক্যালি কমে গিয়েছে নেট। এই সিনারিওটা যখন 24-এ এসে যখন ইন্টারেস্ট রেট বাড়া শুরু করে, তখন কিন্তু দেখা গেল যে আমাদের যথেষ্ট ওয়ার্কিং ক্যাপিটালের একটা শর্টফল হয়ে যাচ্ছে। আমরা যতখানি প্রোডাকশন করতে যাচ্ছি সেটা করার ক্যাপাসিটি আমাদের নেই। আবার উল্টো দিকে আমাদের ইন্টারেস্ট রেটও বেড়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে আপনি যদি দেখেন যে গত 6 মাসে আমাদের যে রেভিনিউ কালেকশনের যে হিসাব, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত, সেখানে কিন্তু একটা বড় ধরনের রিডাকশন হয়েছে। যে আপনার আমদানি শুল্ক থেকে শুরু করে, ভ্যাট থেকে শুরু করে, ইনকাম ট্যাক্স থেকে শুরু করে 3টা স্পেসিফিক এরিয়াতেই ট্যাক্স কালেকশন কিন্তু সিগনিফিকেন্টলি কমে যাচ্ছে। আচ্ছা, এই কমে যাওয়ার কারণটা হচ্ছে আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি এবং আমাদের এবিলিটি টু পে ট্যাক্সেস ইজ গোয়িং ডাউন। এই কনটেক্সটে আমাদের যদি চিন্তা করতে হয় যে তাহলে যদি সরকার, এবং এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, দেখেন বাংলাদেশের ট্যাক্স জিডিপির হার 9% হওয়ার কারণটা হচ্ছে আমাদের, এবং যেখানে আমাদের এফেক্টিভলি ট্যাক্স রেট, টোটাল ট্যাক্স ইনসিডেন্ট যেটাকে বলি আমরা, সেটা প্রায় 40-50% লেভেলে। আপনি যদি বাংলাদেশে একটা সার্ভিস ইন্ডাস্ট্রি রান করেন, আপনার টোটাল আপনি 100 টাকা রেভিনিউ জেনারেট করলে মোটামুটি 40-50 টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে বিভিন্ন ধরনের, বিভিন্ন স্টেজে। এটার ফলে যেটা হচ্ছে যে তার মানে কি, যে আপনি 40% ট্যাক্স রেট ধরে আপনি মাত্র 9% অফ জিডিপি কালেক্ট করতে পারছেন। তার কারণটা হচ্ছে যে টোটাল ইকোনমির 1/4 বেশি কিন্তু আপনি ট্যাক্স নেটের ভিতরে আনতে পারছেন না। এবং এটা কিন্তু আমরা খুব স্বাভাবিকভাবে বুঝতে পারি যে বাংলাদেশে কোম্পানি ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার হচ্ছে 43 লাখ। 18 কোটি লোকের দেশে 3% লোক মাত্র ট্যাক্সেবল ইনকামের উপরে থাকে। এটা তো সম্ভব না। আপনি যদি ভ্যাটের রেশিও দেখেন, আপনি যদি ইম্পোর্টের রেশিও দেখেন, অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আমাদের নেট টোটাল ট্যাক্স ইনসিডেন্ট ফর এনি ইম্পোর্টেড প্রোডাক্টস এটা 40-50% লেভেলে চলে যায়। কারণ একবার কাস্টমস ডিউটি আছে, তারপরে বিভিন্ন ধরনের ট্যাক্সেস আছে, তারপরে ইনকাম ট্যাক্সের উইথহোল্ডিং ট্যাক্স আছে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আছে, সব কিছু মিলিয়ে তাহলে আমাদের আসলে মূল রাজস্ব আহরণের
মূল সমস্যাটা কোথায়? এক কথায় যদি বলি, দেখুন আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ইকোনমি এখনও মোস্টলি ইনফর্মাল। আমরা হিসাব করি যে হয়তোবা 1.5 থেকে 2 কোটি বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, সেটা ঝালমুড়িওয়ালা থেকে শুরু করে আপনার বড় মেগা ফ্যাক্টরি হোক, সবই। এখন তার মধ্যে থেকে আপনি যদি মাত্র 3.5-4 লাখ এনটিটি ভ্যাট দেয়, তার মানে হচ্ছে বাকি কেউ কেউই VAT দিচ্ছে না। করের আওতায় আসছে, কেউ আসছে না, মানে যারা সবাইকে আসছেন, বা ক্যাপাসিটি আছে তাদেরকেও আনা যাচ্ছে না। কারেক্ট, আনা হচ্ছে না, এবং এই চেষ্টাটাও করা হচ্ছে না। এটা কিন্তু দেখুন, আমরা বারবার বলছি এনবিআরকে আমরা মনে করি যে আমাদের ট্যাক্স কালেকশন ডাবল করা দরকার, কিন্তু সেই ডাবলটা যদি আপনি ট্যাক্স রেট বাড়িয়ে করেন, তাহলে আপনার এখন যে এক্সিস্টিং ইকোনমিক ক্যাপাসিটি আছে সেটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু ট্যাক্স নেট বৃদ্ধির সাম্প্রতিক সময় তো আমরা অনেক কথা শুনেছি, এনবিআর এর পক্ষ থেকে ট্যাক্স নেট বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে, অনেক ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, মানে সেগুলো কি কাজে আসছে না বা সবচেয়ে proper সাকসেসফুল না? এফোর্ট যেটা এনবিআর করেছে সেটা হচ্ছে ডিজিটালাইজেশন, যে কারণে আমাদের ইনকাম ট্যাক্সের পরিমাণ যেমন ধরেন 20-22 লাখ থেকে বেড়ে 44 লাখ হয়েছে। এখানে সমস্যাটা হচ্ছে এই যে 44 লাখকে আমরা নিয়ে আসতে পেরেছি, তার কিন্তু এফেক্টিভলি মাত্র 20-25-30% মাত্র আসলে ট্যাক্স দেন। বাকিরা হয় মিনিমাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন, অথবা আপনার জিরো ট্যাক্স ফাইল, বা অনেকে রিটার্নও দেয় না, Return ও মানে দেয় না। কিছু Return দেয় না, এই কিছু সংখ্যাটা অনেক বড়। হ্যাঁ, কিছু সার্ভিসের ক্ষেত্রে যেহেতু টিআইএন লাগে সেজন্য তারা এটা করে। আপনার কাছে আবার আসবো এখন একটু ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, মানে আপনি তো আসলে এই যে রাজস্ব খাত সংক্রান্ত যেই পরামর্শ কমিটি সেটি লিড করছেন, মানে সেই জায়গাটা থেকে এই এখনকার বাস্তবতায় আসলে ব্যবসায়ীদের অভিজ্ঞতার কথাও কিছুটা শুনছিলেন, মানে কি ধরনের সংস্কার আসলে এখানে প্রত্যাশা করেন বা প্রয়োজনীয়তা দেখছেন? ধন্যবাদ। আলোচনাটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে, কনটেক্সটটাও উনি বলেছেন। মানে সংস্কার করার ব্যাপারে 99টা যুক্তি আছে, অযুক্তি হয়তো একটা থাকতে পারে। কারণ এই ছাড়া, সংস্কার ছাড়া, এর পরিবর্তন ছাড়া এই পরিস্থিতির উন্নতি করা যাবে না মোটেই। যেমন আমাদের ইনফর্মাল সেক্টর একটা বিরাট বড়, সেখানে যদি আমি ওই ইনডাইরেক্ট ট্যাক্সের উপরে যদি খড়গহস্ত মানে চড়াও হই, তাহলে তো ওই সেক্টর শেষ, সকলের ভিতরেই হবে। ইকোনমিতে আমার বিরাট একটা বৈষম্য আছে, সেটা বোঝা যায় আমার ট্যাক্স জিডিপি রেশিওর দূরত্বের ভিতর দিয়েই আমি বুঝতে পারি যে আমার এখানে ইকোনমিতে জিডিপি হচ্ছে, যেমন উনি বললেন 40% বা ইত্যাদি সব ইয়ে করে হচ্ছে, কিন্তু আসতেছে মাত্র 9% বা 8%। এতে বোঝা যায় যে ম্যাক্সিমাম লোক বা অধিকাংশ লোকেই জিডিপিতে অবদান রাখছেন, জিডিপির সংখ্যা বাড়তেছে, মেট্রো রেল বাড়তেছে বা এটা ওটা বাড়তেছে ঠিকই, কিন্তু পয়সা দেওয়ার বেলায়, ট্যাক্স দেওয়ার বেলায় সেখানে কেউ নাই, বা না থাকাতে 3টে সমস্যা হচ্ছে, যেটা সংস্কারের জন্য খুব দরকার। কোনো কোনো লোক ট্যাক্স দিয়ে যাচ্ছে, অধিকাংশ লোক ট্যাক্স দেয় না। আবার এদিকে অর্থনীতির অনুযায়ী আমার ট্যাক্স আদায়ের পরিমাণ বাড়াতেই হচ্ছে, কারণ আমাকে তো বড় বাজেট করতে হবে। এটা এখন উচ্চ বলে বলবার কোনো কিছু নেই, এখন এটা অনিবার্য হয়ে গেছে। কারণ আমি 22-23% পর্যন্ত যদি এক্সপেন্ডিচারে না যেতে পারি জিডিপির, তাহলে কিন্তু আমার ওই 26 সালে ক্লাস 4-এ ওঠা, মানে আমি বলছি ওইতে ইয়ে হওয়া, গ্রাজুয়েশন বলি বা যা বলি, কারণ গ্রাজুয়েশন হতে গেলেই তো আমার কিছু কোয়ালিটি আমার অর্জন করতে হবে, নইলে তো আমাকে দাওয়াত দেবে না, আমি ওখানেও দাওয়াত পাবো না, এদিকেও ভিক্ষাও পাবো না। তো এই ধরনের একটা পরিস্থিতি তখন আমার মিনিমাম 22 থেকে 24-25 পর্যন্ত আমার এক্সপেন্ডিচার যেতে হবে, এক্সপেন্ডিচার করতে হবে, সম্পদ তৈরি করতে হবে বা ইত্যাদি। কিন্তু সেটা তো পাচ্ছিই না, 16-17-র উপরে যেতেই পারতেছি না। কারণটা হচ্ছে যে আমার ওই ট্যাক্সের ইয়ে কম, আমার সক্ষমতা কম। এখানে সমস্যা হচ্ছে যে যারা রেগুলার কর দিচ্ছে আর যারা দিচ্ছে না, তাদের সব দায়ভারগুলো এই রেগুলারের উপরে এসে পড়তেছে। অর্থাৎ একজন যদি কর না দেয়, তার জন্য দুজনের উপরে কষ্ট পড়ে যাচ্ছে। অর্থাৎ বৈষম্য এখানে একটা বিরাট একটা ব্যাপার হয়ে যাচ্ছে। মানে চেনা পথে হাঁটার একটা হাঁটা যাচ্ছে। সাম্প্রতিককালে হয়তো দেখছেন চারিদিকে এত উপায় রয়ে গেছে, এখানে রয়ে গেছে, ওখানে টাকা আটকে আছে, ওখানে করার যাবার সুযোগ আছে, তা না করে আমি মনে করলাম যে আমি এক্ষুনি ভ্যাট আরোপ করে আমি 900 কোটি টাকা বাড়াবো। এই ভ্যাট হচ্ছে, ভ্যাট টাচেস এভরিবডি, ইট ইজ এন ইনডাইরেক্ট ট্যাক্স।
অ্যান্ড টাচেস এভরিবডি মানে কি ওই ইনফর্মাল সেক্টর থেকে শুরু করে এমনকি একজন ভিখারি থেকে শুরু করে ওই টাওয়ারের মালিক পর্যন্ত ওই সবারই ভ্যাট দিতে হচ্ছে। এখন ভ্যাট দিতে হবে, ইনডাইরেক্ট ট্যাক্স বসানো হলো, কিন্তু দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে ওইটা জমা হচ্ছে না। নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু সরকারের কোষাগারে যাচ্ছে না। কিছুক্ষণ আগে যেমন বললাম, অনেকে ট্যাক্স দিচ্ছেন না, না দেওয়াতে প্রেশারটাই যে অন্যদের যায়, যে দিচ্ছে তার উপর পড়ছে। এখানেও তাই, উনি ভ্যাট নিচ্ছেন, ভোক্তা দিচ্ছেন, কিন্তু ভোক্তা সরকারের দিচ্ছেন, কোষাগারে কিন্তু যাচ্ছে না। সরকারের কোষাগারে মানে যাচ্ছে এটার না। কারণটা কি মনে হয়, মানে এটা কেন এমনটা হচ্ছে? না, এটা খুব একটা দুষ্টু চক্র বলা যেতে পারে। মানে এই দুষ্ট চক্রটা কার? মানে এটা কি সরকারের ভেতরে বা এনবিআর এর ভেতরে নাকি ব্যবসায়ীদের ভেতরে বা আমাদের ভিতরে, সকলের ভিতরে, সবার ভিতরে। আমি নিয়ে দিচ্ছি না, এটাও যেমন দোষ, আর উনিও আমার কাছ থেকে হিসেব ঠিক মতো নিচ্ছেন না, অথবা উনি এইটার সাথে বা আমি ফিল্ড লেভেলে একটা সেটেলমেন্টে যাচ্ছি, আমি এমন একটা কাজের ভিতরে থাকলাম যে আমার এটা দেওয়ার পরিবেশ উনি রাখলেন না। হ্যাঁ, আমি সিম্পল একটা ব্যবসা করছি, আমি 25 টাকা হয়তো দেইনি, আইসে আমার ল্যাপটপ টপ সব কিছু উনি নিয়ে চলে গেলেন। হ্যাঁ, মানে ওই যে ঝি মেরিয়ে বউ শিখানোর মতন যে একটা পরিস্থিতি এখানে, তাই ভয় দেখানো হচ্ছে উল্টা, যে তুমি না দিলে তোমারই হবে। এটা ঠিক করা হচ্ছে না যে আসেন সকলে মিলে দেই, সকলে মিলে দিলেই কিন্তু সবার উপরে পুরোটা ভাগ কমে যায় এবং অর্থনীতি গ্রো করে। অর্থনীতি গ্রো করলেই আবার আমি আরও বেশি রেভিনিউ পেতে পারি। তাই এখানে একটা দুষ্টু চক্রের ভিতরে পড়ে আছে, এবং এখানে আমি মনে করি সকল পক্ষেরই একটা ভূমিকা পালনের আছে। যেমন এনবিআর এর পক্ষে, একার পক্ষে সব লোকের ডেকে এই নিয়ে কর নেওয়া বা দেওয়া, এটা প্র্যাকটিক্যালি পসিবল না। যদি আপনি ইচ্ছা করে না দিতে চান, তাহলে আপনার কাছ থেকে নেওয়া বুদ্ধি খরচ করে, ক্যালোরি খরচ করে, এটা ঠিক না। আর ওই ক্যালোরি খরচ করতে যেয়ে আমি আপনার সাথে প্রভাবিতও হয়ে যেতে পারি, এবং সেটাই হচ্ছে। যারা টাকা পয়সা ডিল করে তারা সাধারণত এইসব ব্যাপারে আর ওই শেষ পর্যন্ত আর কোনো দেশাত্মবোধ, চিন্তা, দেশপ্রেম ট্রেম কিচ্ছু থাকে না। হ্যাঁ, আমারটা আমি নিতে থাকি, আর উনি না দিতে পারলে কি হবে ইত্যাদি। তো সেই জন্যেই সংস্কার ওই জন্যই দরকার, যে সকলে যেন কর দেওয়ার পরিবেশ পান। আমাদের এই যে সংস্কার যেটা আমাদের, সেটার প্রথম উদ্দেশ্যই হচ্ছে একটা জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি করা। কর বৃদ্ধির জন্যে যে করদাতা বান্ধব, এবং করদাতা বান্ধব মানে কি আমি শুধু আপনারা বন্ধুত্ব করে গেলাম আর আপনি ফাঁকি দিয়ে যাবেন সেটা না, তাকে একটা নিয়মের ভিতরে এসে সকলে যেন স্বয়ংক্রিয়ভাবে কর দেয়, এবং কর দিলেই তখন অন্যের উপরে বোঝাটা কমে যাবে, দ্রব্যমূল্য থেকে শুরু করে সব কিছুতে নিয়ন্ত্রণ শিথিল হয়ে আসবে। সেই জন্যেই সংস্কারের প্রয়োজন, একটা জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি করা, কর সেবা, কর দেওয়ার ব্যাপারটাকে পদ্ধতিগতভাবে যতটা সরল করা যায় সেটা করা। এর ভিতরে বহু সেলফ কন্ট্রাডিকশন আছে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনি বলছিলেন যে আমরা রাজস্ব আয় বাড়াতে চাচ্ছি, কিন্তু সেই জায়গাটায় এক ধরনের সেলফ কন্ট্রাডিকশনের কথা আপনি বলছিলেন। আসলে সেলফ কন্ট্রাডিকশনটা হচ্ছে কি, আমার নিয়তটা খুব স্পষ্ট না। আমি যদি কর চাই, তাহলে উনি যাতে কর দিতে পারেন, আমার সেই রুলস রেগুলেশন দিয়ে হোক, সার্ভিস দিয়ে হোক, যেভাবে হোক আমার সেই পরিবেশটা সৃষ্টি করা দরকার। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি এমন একটা পরিস্থিতি সৃষ্টি করি যে উনি তো দিতেই পারবেন না, তো এটা তো সেলফ কন্ট্রাডিকশন হয়ে গেল, অর্থাৎ আমার নিয়তের ভিতরে গোলমাল থেকে গেল। আমার এই নিয়তের থেকে বেরিয়ে আসতে হবে। এই জন্যই যে উনি যদি ভালো ব্যবসা করতে পারেন, উনি বা সকলে যদি কর দেন, তাহলে আমার রেভিনিউ বাড়বে। রেভিনিউ বাড়লে আমি আবার ওই বিভিন্ন সার্ভিসে তাকে সুযোগগুলো দিতে পারবো, দিয়ে হবো। কিন্তু আমি এক জায়গায় যদি বিত্তবদ্ধ হয়ে যাই যে আমার সময় আমার এইটুকুই, আমাকে এত দেন, না দিলে এটা হবে না, তো তাহলে তো আপনি তো ওকে বাঁচতে দিলেন না, ওরা তো কাজ করতে দিলেন না। সেক্ষেত্রে স্যার, এই যে সাম্প্রতিক সময়ে যে ভ্যাট ট্যাক্স বৃদ্ধির আরেকটা নতুন উদ্যোগ দেখছি এই অর্থ বছরের মাঝামাঝি সময়ে এসে, 100-র বেশি পণ্যের ক্ষেত্রে এটার একটা ইম্প্যাক্ট স্টাডি করা হচ্ছে। মানে এই যে সিদ্ধান্ত এই সরকারের, মানে হঠাৎ করে বলা হচ্ছে আইএমএফ এর প্রেসক্রিপশনে এমনটা করা হচ্ছে, মানে এইটাকে আসলে আপনি কিভাবে? না, এটা বিষয়টা হচ্ছে আইএমএফ এর দোষটা দেওয়া হচ্ছে ঠিকই। আইএমএফ বলেছে যে তোমার করের পরিমাণ কম, ট্যাক্স জিডিপি রেশিও কম, তুমি এটাকে বাড়াও, 5.5% করে বাড়াও, অথবা টাকায় যদি বলে 20,000 বা 22,000 কোটি টাকা তোমার বাড়াতে হবে। তাহলে আমার কাজ হবে
অর্থনীতিতে 22,000 কোটি টাকার মতন আয় করার মতন পরিস্থিতি বিরাজ আছে কি না সেইটা দেখে সেইটা ঠিক করে তারপর আমার ওটা পাইতে হবে। না আমি অর্থনীতি চলছে কি চলছে না, অর্থনীতি কী অবস্থায় আছে সেটার দিকে দেখলাম না, আমি ব্যাংকিং খাতরে শেষ করে দিলাম, আমি পুঁজিবাজারকে শেষ করে দিলাম, দিয়ে আবার আমি প্রত্যাশা করলাম না আমার এখান থেকে 20,000 টাকা নিতে হবে। তো তখন আমার হাতে সহজ যে জিনিসটা থাকে আমি করের হার বাড়িয়ে দিলাম, কিন্তু করের হার বাড়িয়ে দিলে যে জিনিস আর বিক্রি হবে না বা বিক্রি না হলে যে আমার ভ্যাট হবে না বা কাজ হবে না, এটার কোনো একটা ব্যাপার দেখা গেল না। এবং একটা মানুষের বিনিয়োগ করবার যে একটা প্ল্যান লাগে, তো আমি যদি মনে করি যে এই রেটটা 2 বছর থাকবে, আমি সেই হিসেবে এটা ক্যালকুলেট করে বিজনেস প্ল্যান করি। এখন হঠাৎ যদি সোমবার দিন দুপুরবেলা যদি কেউ বলে না আপনার এটা নাই, আপনার এটা এখন 25, আমি কিন্তু ওদিকে মেশিনপত্র নিয়ে এটিই কেবল শুরু করেছি, এখন আমার তো হিসেবে মিলতেছে না। কনসিস্টেন্সি মানে পলিসি, কনসিস্টেন্সি অ্যান্ড কন্টিনিউইটি ভেরি ইম্পর্টেন্ট ফর দি ইনভেস্টর। আমরাও অনেকে বলতে পারেন হ্যাঁ আপনার ইনভেস্টর দিকে কত দেখার দরকার কি, আপনার তো রেভিনিউ দরকার। নো, ইনভেস্টর যদি বাসে ইনভেস্টমেন্ট যদি হয় তাহলেই আমি রেভিনিউ পাবো। জি আমরা একটু আশরাফ আহমেদের কাছ থেকে এই বিষয়ে একটু মানে এই কনসিস্টেন্সি এন্ড কন্টিনিউটি পলিসির ক্ষেত্রে মানে এটা বিশেষ করে রাজস্বের ক্ষেত্রে আপনারা সবসময় বলে থাকেন, মানে এখন মানে সেই জায়গায় অভিজ্ঞতা কি? আমরা বিনিয়োগও এক ধরনের স্থবিরতা দেখছি এখনকার সময় এসে, তারপরে এফডিআই এর কথা বলা হচ্ছে, বাট এই ধরনের পলিসি যদি বারবার চেঞ্জ হয় সেক্ষেত্রে এফডিআই আসার প্রবণতাটা কম থাকে বা এটাও একটা আস্থাহীনতার একটা কারণ হয়, মানে সেই জায়গাটায় কোনো পরিবর্তনের লক্ষণ দেখছেন কিনা? দেখুন, বিনিয়োগকারীদের আস্থা হয়তো বা একটা সর্বনিম্ন পর্যায়ে আছে। মানে আমার মনে হয় না গত 20-30 বছরে আমরা এতখানি বিনিয়োগের আস্থা, বিশেষ করে বিদেশিদের ক্ষেত্রে, ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, ইভেন লোকাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও এতখানি লোয়ার খুব কম দেখেছি যতটুকু মনে পড়ে। না, এটার অনেকগুলো তো কারণ আছে। এখানে পলিসি স্টেবিলিটির ব্যাপারটা আসলে এই মুহূর্তে আমাদের হিস্টোরিক্যালি পলিসি স্টেবিলিটি নিয়ে বড় ধরনের কোশ্চেন আছে। এটার মধ্যে কিছু প্র্যাকটিসের ব্যাপার আছে, যেমন ধরুন যে ট্যাক্স রেট, এই যে এসআরও দিয়ে বছরের মাঝপথে কাস্টমস ডিউটি কিংবা ভ্যাট রেট অথবা ইনকাম ট্যাক্সের চেঞ্জেস, এটা আমি মনে করি কখনোই করা উচিত না। উল্টো আমি মনে করি যে কোনো এই ধরনের ট্যাক্স পলিসি চেঞ্জেস এটা বলা উচিত যে এটা 2 বছর পর থেকে এফেক্টিভ হবে। মানে 2024 আপনি যে ফাইন্যান্স অ্যাক্ট করবেন সেখানে বলা থাকবে 2028 কী হবে, 24 যেটা, এবং এটা করলে যেটা হবে যে তখন আমরা জানি যে এই ধরনের যে কোনো পলিসি শিফট আমরা 2 থেকে 3 বছরের একটা ওয়ার্নিং পাবো। হ্যাঁ, সেক্ষেত্রে একটু মানে করি যে এসেনশিয়াল কমোডিটির ক্ষেত্রে কিছু তো সিচুয়েশনের উপর বেস করে কিছু সিদ্ধান্ত নিতে হয় সরকারের, সাধারণ মানুষের কথা চিন্তা করে, মানে সেটা তো আপনি মিন করছেন না? মানে হিস্টোরিক্যালি এই ধরনের ডিসিশন শুধুমাত্র রিডাকশন ছাড়া অন্য কোনো কিছু করা হয়নি। আপনি যদি দেখেন এসআরও করেই করা হয়, তার মানে কমানো হয়, এসআরও করে বাড়ানোটা কখনোই কিন্তু কাম্য না। আবার একই সাথে মানে একটু যদি খুব সিম্পলি ব্যাপারটা বলি যে দেখেন, আইএমএফ যদি বলে আপনার ট্যাক্স 9.5 থেকে 9 থেকে 9.5 করতে হবে, তাহলে আপনার কিন্তু মাথায় রাখতে হবে যে তাহলে আপনার কালেকশন, যদি আপনি কালেকশন নেট সেটা যদি আপনি 5-10% বাড়াতে পারেন, আপনার এখন 3.5 লাখ ভ্যাট পেয়ার আছে, এটাকে যদি আপনি 4 লাখ 4.5 লাখ করতে পারেন কিংবা 5 লাখ করতে পারেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার রাজস্ব আহরণের যে টার্গেট সেটা ফিল আপ হয়ে যাবে। কিন্তু এই কাজটা যদি আপনি ট্যাক্স নেট না বাড়িয়ে আপনি যদি ট্যাক্স রেট বাড়ান, তখন যেটা হচ্ছে যে আপনি ইকোনমিতে সবচেয়ে বেশি যারা কন্ট্রিবিউট করছেন, যারা সবচেয়ে এফিশিয়েন্ট, তাদেরকে আপনি দমিয়ে দিচ্ছেন। ফলে কি হয় যে লং রানে এই স্ট্র্যাটেজিটার মানে হলো যে আপনার ইকোনমিক অ্যাক্টার্স আর ইকোনমিক পারফর্মার্স কন্টিনিউয়াসলি আপনি সবচেয়ে বেটার পারফর্মিংদেরকে আপনি আন্ডারমাইন করবেন এবং লেসার অ্যান্ড লেসার কেপেবল যাদের ধরেন ওই ইনোভেশন নেই, ওই স্কিলটা নেই কিংবা একটু কম আছে, এফিসিয়েন্সি কম, তাদেরকে আপনি প্রমোট করবেন। সো এটা লং রানে এটা আত্মঘাতী। শর্ট রানে আপনাকে যদি আমি এইভাবে জিনিসটা বলি যে দেখুন, বাংলাদেশের এফেক্টিভ ট্যাক্স রেট যদি আমাদের অন্য যে কম্পিটিটররা আছে তাদের থেকে বেশি হয়, তাহলে আপনি কি হিসাবে আশা করেন যে আপনি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আপনি আনতে পারবেন? আমি যদি ধরা যাক যে আমি একজন সিঙ্গাপুর বেসড ব্যবসায়ী, আমি কি ক্যাম্বোডিয়াতে ফ্যাক্টরি বানাবো
ভিয়েতনামে ফ্যাক্টরি বানাবো না বাংলাদেশে ফ্যাক্টরি বানাবো? যদি সিনারিওটা এমন হয় যে বাংলাদেশের ট্যাক্স সবচেয়ে বেশি, তাহলে আমি কেন বাংলাদেশে ইনভেস্টমেন্ট করব? আমি তখন দেখবো যে ক্যাম্বোডিয়া কিংবা ভিয়েতনাম কোনটা বেটার আমার জন্য। সো এফেক্টিভলি আপনাকে যে কোনো ইনভেস্টমেন্ট, সেটা ইন্টারনাল হোক অথবা এক্সটার্নাল হোক, অ্যাট্রাক্ট করতে গেলে আপনাকে কম্পিটিটিভ ট্যাক্স রেজিম বানাতেই হবে। তার মানে হচ্ছে আপনি ওই যে 30-40% ট্যাক্স রেটের যেটা সিস্টেমটা যেটা আছে, সিনারিও যেটা আছে, এটা যদি আপনি করেন তাহলে আপনি ইকোনমি গ্রো করবে না। সেক্ষেত্রে এখন যেই পরিবর্তনের চেষ্টা চলছে বা কিছু সংস্কার হবে, কিছু নীতির পরিবর্তন হবে, সেই জায়গাটা আপনাদের মোটা দাগে প্রত্যাশা কি? দেখুন, আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, মজিদ সাহেব আমাদের সম্মানিত মানুষ, উনি বসে আছেন আমাদের সাথে, আমরা কিন্তু কোনো লক্ষণ দেখছি না যে সরকারের যে ট্যাক্সের যে রাজস্ব নীতি যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু ফোকাসটা এই জায়গায় আমরা কোনো লক্ষণ পাচ্ছি না। হয়তো বা আছে, পাবলিশ হলে বুঝতে পারবো, কিন্তু ইনিশিয়াল ফিডব্যাকে যেটা মনে হচ্ছে, দেখুন এই যে ট্যাক্স পলিসির এই যে ইস্যুগুলো, এগুলো সরকার একটা ডিসিশন নিয়েছে যে হয়তো বা ট্যাক্স পলিসি ইউনিট আলাদা করা হবে, কিন্তু সেই ক্ষেত্রে এই যে কোর সংস্কারটা, কিন্তু তার মানে আমাদের জন্যে আপনার ধরুন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা কী হবে, স্ট্রাকচার কী হবে, এটা তো আমাদের জন্য কোনো রেলেভেন্সই নেই। আমাদের জন্য রেলেভেন্ট হচ্ছে আমরা এফেক্টিভলি কত ট্যাক্স দিতে হচ্ছে, ট্যাক্স দিতে কতখানি ঝামেলা পোহাতে হচ্ছে, ট্যাক্স দেওয়াটা কত সহজ। আপনার কিন্তু মনে রাখতে হবে, আমাদের ব্যবসা কিন্তু ট্যাক্স দেওয়া না, ট্যাক্স না দেওয়াটাও আমাদের ব্যবসা না। আমাদের ব্যবসা হচ্ছে আমরা যে জিনিসটা কাজটা করি, ট্যাক্সটা আমরা দিতে চাই, যত সহজে দিতে চাই, যত সহজে দিতে পারবো তত সহজে জিনিসটা কাজ হবে। জি, ডক্টর আব্দুল মজিদ, মানে একটা পরামর্শ কমিটি থেকে আমরা যতটুকু জানতে পারছি প্রাথমিক একটা প্রতিবেদন দেওয়া হয়েছে, মানে আপনারা আসলে কোন জায়গাগুলোতে গুরুত্ব দিয়েছেন, মানে এই রিপোর্টে? আমাদের 5টা টিওআরে 5টা কথা বলা আছে। একটা হচ্ছে রাজস্ব সংস্কার, আরেকটা হচ্ছে এনবিআর এর সংস্কার, আরেকটা হচ্ছে আধুনিকায়ন, আরেকটা হচ্ছে স্টেক হোল্ডারের সাথে যোগাযোগ এবং অন্যান্য নীতি কারণ এগুলোর ব্যাপারে। তো আমরা রাজস্ব সংস্কার বা এনবিআর এর সংস্কার, এই দুটোকে আমরা প্রথমেই এনেছি এই বলে যে একটা স্ট্রাকচারাল একটা চেঞ্জ দরকার। যেমন একটু হিন্টস দিলেন উনি, পলিসি আর অ্যাডমিনিস্ট্রেশন এই দুটো আলাদা হওয়া উচিত। এটা আজকের কথা না, এটা বহুদিন থেকেই এই প্রশ্নটা উঠছে এবং এটার কাউন্টার করা হয়েছে এই বলে যে আমি যদি ঠিক মতন ভালোভাবে জামাই আদর করে যদি কর নিতে পারি, তাহলে আমার পলিসি করতে অসুবিধা কোথায়? 1972 সালের যে প্রেসিডেন্সিয়াল যে অর্ডারে এনবিআর গঠিত হয়েছিল, বা এমনকি 1924 সালে ভারতে যে এনবিআর গঠিত হয়েছিল, সেখানে কিন্তু দুটো কাজই এক জায়গায় ছিল। তিনি পলিসিও করতেন, ইয়েও নিতেন। কিন্তু এই বিগত 100 বছরে মানুষের কাজের পরিবেশের পরিস্থিতির এমন পরিবর্তন ঘটেছে যে তার এক হাতে দুই জিনিস রাখা সম্ভব না, কারণ তাহলে তার হাত ঠিক মতন ফাংশন করছে না। সে সারাদিন অন্য সব কাজ বাদ দিয়ে থুয়ে কীভাবে একটা ভ্যাট আরও খানিক বসানোর জন্য সে কাজে লেগে গেল, মানে নীতি পলিসি বানাতে দিয়ে সে ব্যস্ত হয়ে গেল। তার কাজ ছিল কিন্তু ভ্যাট সংগ্রহ করার দিকে মনোযোগ দেওয়ার। আচ্ছা, আবার যিনি ভ্যাট সংগ্রহের কাজ করছেন তিনি যদি পলিসি বানাতে যান, তো তাহলে তো তিনি ওইভাবে তার নিজের দিকটা দেখে, যেমন আমি পুলিশকে যদি বলি যে গুলি কোথায় করতে হবে, এইভাবে একটা আইন তৈরি করে আনো, তো ও তো ওর মতন করে আনবে। হ্যাঁ, ওই যে আবু সাইদকে গুলি করলো যে বিভূতিভূষণ, সেই বিভূতিভূষণ বললাম তুমি এফআইআর লেখো ওর, তা ও তো এফআইআর লিখছে না, এটা অন্যজনের হয়েছে। এখানে জিনিসটা সম্পূর্ণ আলাদা করতে হচ্ছে এই কারণে। ওই যে কন্টিনিউটির কথা বললেন, কনসিস্টেন্সির কথা বললেন, এইটা যিনি কর আহরণ করেন তিনি যদি এই পলিসিটা বানান, তিনি তো বারবার চাইবেন যে এটা আজকে পরিবর্তন করি কালকে এটার দিকে করি। আমি আসল কাজের দিকে গেলাম না, আমি ট্যাক্সের ওই যে বেজ বাড়ালাম না, অন্যদের ওই কষ্টের কাজে গেলাম না, আমি শুধু এখানে যারা এক্সিস্টিং আছেন ওনাদেরকে কিভাবে নিতে পারি, এই ধরনের দৃষ্টিভঙ্গিতে তার চলে যায়। দৃষ্টিভঙ্গির সংস্কারটা মানে প্রধান। সেই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এই যে করদাতা এবং কর আহরণকারী দুজনেরই একটা জবাবদিহির পয়েন্টে আসতে হবে। আত্মজবাবদিহি হোক আর সামাজিক জবাবদিহি হোক, সেইটা না হলে ওর দৃষ্টিভঙ্গি যদি সবসময় ওই রকম থাকে যে আমি আপনার অন্যদিকে তাকাবো না, আপনার কর হয়েছে কি না হয়েছে আমি তাকাবো না, আমাকে কর আপনি দেবেন। হ্যাঁ, আমি সহজভাবে আরোভাবে বলি, 1793 সালে লর্ড কর্নওয়ালিস যে চিরস্থায়ী বন্দোবস্তটা করলেন,
ব্রিটিশরা দেখলো যে আমরা এর আয়তের কাছ থেকে কর নিতে যেয়ে ওরা আমাদেরকে খারাপ ধারণা করবে, ভুল ধারণা করবে। ঠিক আছে, আমি জমি জমা সব জমিদারদের দিয়ে দিলাম, জমিদাররে বললাম তুমি ওর কাছ থেকে আদায় করে নিয়ে আমারে দিবা, অর্থাৎ আমি সাবলেট দিয়ে দিলাম, আমি ওর কাছ থেকে পাবো, আমি চলবো। এটাই হচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিক নিয়মের। এখনও দেখা যাচ্ছে সেই অবস্থায় রয়ে গেছে। কেন রয়ে গেছে? যে ওই ও করদাতা বাঁচুক আর না বাঁচুক এটা ও দেখবে না, ও কিছু এই নিয়ে আমার বাজেটের এটা পূরণ করে দেবে আর কি। আমি গত বছর হয়তো 500 টাকা করে নিয়েছি আপনার কাছ থেকে, এবার আমার কর্তৃপক্ষ বলেছে না তোমার এবার 750 টাকা টার্গেট দিলাম, তা আমি আর কোনো জায়গায় এদিক ওদিক কারোর দিকে না তাকিয়ে আমি যে তোমার বলা শুরু করে দিলাম যে গতবার 500 দিয়েছেন, এবার 750 দেন। তা তখন তো আপনি বলতেই পারেন আমার তো গত বছর ব্যবসায়ী হয়নি, তা আমি কীভাবে 750 দেবো, আমার তো 750 টাকা দেওয়ার মতো টাকাও নাই। তো এই যে পরিস্থিতিটা হওয়া, অর্থাৎ উনি আশেপাশে কোনো জায়গায় তাকাবেন না, তিনি শুধু ওই মনে করলেন যে এনার কাছ থেকে নেই। যেমন নারায়ণগঞ্জের একবার আমাদের একজন তিনি সেরা করদাতা হয়েছিলেন, তো তিনি আমাকে বলেছিলেন সেই সময়, এই টিভিতেই বলেছিলেন, বলে এক করের অফিসার আসছে, এসে বলছে আপনি এই বাড়িতে রেট এত কমে নিচ্ছেন, আপনার বাড়ি ভাড়া এত বেশি বেশি দরকার টরকার ইত্যাদি। তা বললো, আমি বললাম যে তুমি বসো। বসে আমি বললাম আমার পাশের বাড়ির ওরা কত করে দিচ্ছে, বলে তা আমার জানার দরকার কি, ওরা কি দিচ্ছে না দিচ্ছে তাদের ব্যাপার, আপনারটা আপনি উত্তর দেন। অর্থাৎ সে এত অন্ধভাবে রয়ে গেছে যে আশেপাশে আরও 25 জনদের দিচ্ছে না, সেখানে সে যাচ্ছে না, সেখানে যে যাচ্ছে না সে কথাও আমি বলবো না। আমি ইনফর্মাল ট্রেডের কথাটা, রেভিনিউর কথাটা তুলছি এই জন্যেই যে বর্ডারে যেমন ইনফর্মাল ট্রেড আছে, আমার রেভিনিউতেও কিন্তু ইনফর্মাল রেভিনিউ হচ্ছে। অর্থাৎ ওর সাথে কিন্তু প্ল্যান করে হয়তো নেওয়া হচ্ছে বা কিছু করা হচ্ছে, সেটা উঠতেছে না। এই যে ভ্যাট তো নিজেই ইনফর্মাল রেভিনিউ হয়ে যাচ্ছে, সবাই মিলে ভ্যাট দিচ্ছে কিন্তু সেই ভ্যাট এক্সচেকারে যাচ্ছে না, তাহলে মাঝখানে এটা কোথায় যাচ্ছে? এই যে ব্যাপারটা এখানে এই জবাবদিহিতার ব্যাপারটাই সংস্কারের কর্মসূচির উদ্দেশ্য, যে সবাই যেন সবার কাছে জবাবদিহি করে, কেন সে দিচ্ছে না, আর দিলে তার কেন এইভাবে করা হচ্ছে, কিভাবে ওকে সহজসাধ্য করা যায়। এজন্য আইনের সংস্কার হোক, রুলের কন্টিনিউটি, পলিসি প্রসিডিওরের সংস্কার করা হোক, সেইগুলো করতে হবে। না করলে পারস্পরিক আস্থা বা বিশ্বাস এটা যদি না সৃষ্টি করা যায়, তাহলে শুধু অভিযোগের উপর অভিযোগ করা যাবে, কিন্তু অর্থনীতির কোনো উন্নতি হবে না। জি, মানে আস্থার জায়গাটার কথা বলছিলাম, মানে সেই জায়গাটা কতখানি তৈরি হচ্ছে আর কি এখন। দেখুন, এখানে আমি মানে সাউন্ডস আনলাইকলি, বাট আমি এনবিআর এর সপক্ষে একটা জাস্ট দুটো গল্প বলি আপনাকে। দেখেন, বাংলাদেশে দুইটা ইন্ডাস্ট্রি, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট মানে হোয়াইট গুডস এবং অটোমোবাইল, বোথ মোটরসাইকেল এবং অটোমোবাইল, এই দুইটা ইন্ডাস্ট্রিগুলো তৈরি হয়েছে বিকজ অফ এনবিআরস ট্যাক্স পলিসি। এটা ধাপে ধাপে আমরা কি করেছি যে বিভিন্ন জায়গায় ট্যাক্স বাড়িয়ে, কম্পিটিশনের ট্যাক্স বাড়িয়ে এবং কমিয়ে কিন্তু এই দুটো ইন্ডাস্ট্রি বাংলাদেশে ক্রিয়েট করা হয়েছে। এই প্রসেসটা, এই যে বেসিক্যালি আপনাকে কি করতে হবে, ইকোনমিক গ্রোথ যদি হয় আপনার ট্যাক্স বাড়বে, এই ব্যবসাগুলোকে আপনাকে গ্রো করতে দিতে হবে। এই কাজটাই কিন্তু ট্যাক্স পলিসির অবজেক্টিভ হওয়া উচিত। এটা কিন্তু আমাদের প্রসেস ড্রিভেন কিছু না। আমি যে দুটো এক্সাম্পল দিলাম, এগুলো কিন্তু কেউ ব্যাপারটা এমন না যে কেউ এনবিআর একটা প্ল্যান করে জিনিসটা করেছে, এটা হয়েছে বিভিন্নভাবে, বিভিন্ন সময় বিভিন্ন ইন্ডাস্ট্রি তদবির করে কিংবা আবেদন করে এটা চেঞ্জ করে এইভাবে জিনিসটা হয়েছে। কিন্তু এটা হয়েছে, তো এটা তো প্রমাণিত সত্য যেটা হয়। এইটাকে যদি আমরা ইনস্টিটিউশনালাইজ করতে পারি, তাহলে যেটা হবে যে তাহলে আমাদের রাজস্ব ব্যয় বাড়বে। সো এসেনশিয়ালি আপনাকে ট্যাক্স পলিসি উইল হ্যাভ টু বি ফোকাসড অন ইন্টারনাল ইকোনমিক গ্রোথ। এই আইডিয়াগুলো কিংবা এই চাপটা আমাদেরকে বিদেশিরা কেউ দিবে না, কারণ অধিকাংশ ক্ষেত্রেই এটা হচ্ছে যে আপনি বিদেশি কোম্পানির বদলে লোকাল ম্যানুফ্যাকচারিং এবং দেশি কোম্পানিকে আপনাকে সার্টেন লেভেল অফ প্রেফারেন্স আপনাকে দিতে হবে। সেটা আপনি WTOর আন্ডারেও অনেকখানি করতে পারেন। এটা হচ্ছে একটা সাইড। সেকেন্ড ইস্যু হচ্ছে, দেখুন, আমরা যদি ট্যাক্স যদি আমার কম্পিটিটিভ ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায়, তাহলে তো এটা কখনোই কাজ করবে না। ধরুন আমরা তিনজন একটা মার্কেট রিপ্রেজেন্ট করি এবং শুধুমাত্র আমাকেই ট্যাক্স দিতে হচ্ছে, আপনারা দুজন ট্যাক্স দিচ্ছেন না, তাহলে কি হবে? যে আমার তো দাম সবচেয়ে বেশি থাকবে। সো দেখা যাবে যে আগামী 2 দিন পরে কিন্তু আমি ব্যবসা থেকে নাই হয়ে যাব। এটার ভ্যাটের ব্যাপারটা কিন্তু এক্স্যাক্টলি তাই। আপনাকে যদি ভ্যাট ইম্পোজ করতে হয়, আপনাকে ইনশিওর করতে হবে যে
ধরা যাক খুব সহজভাবে শুরু করি যে ঢাকা মেট্রোপলিটন এরিয়া কিংবা চিটাগাং মেট্রোপলিটন এরিয়াতে আপনাকে 100% ট্যাক্স কমপ্লায়েন্ট হতে হবে, নাহলে আপনি ব্যবসা করতে পারবেন না। সেটা আপনি কখন করতে পারবেন? যখন আপনি ট্যাক্স রেটটাকে, ভ্যাট রেটটাকে আপনি 3 থেকে 5% লেভেলে নামিয়ে আনতে পেরেছেন। কারণ তখন আমাদের জন্য ব্যাপারটা খুব সহজ, এই 3% দিব নাকি ওই 10%-এর হ্যাসেল নিতে হবে। আপনি যদি দেখেন দুনিয়ার অধিকাংশ জায়গাতেই জিএসটি কিংবা ভিএটির যে সেলস ট্যাক্সের যে রেটগুলো আছে এটা 3 থেকে 5%। আমরা কেন 15% দিচ্ছি তাহলে? এই প্রশ্নটা তো আমাদেরকে করতে হবে। এটাকে যদি আপনি 5%-এর নামিয়ে আনেন কিংবা 3%-এর নামিয়ে আনেন এবং আপনি ট্যাক্স নেটটাকে যদি আপনি 3 গুণ বাড়াতে পারেন, আপনার কিন্তু রেভিনিউ বাড়বে। রেভিনিউ বাড়বে এবং একই সাথে রেভিনিউ বাড়বে বলছি, এটার কারণটা হচ্ছে যে আপনি যদি ট্যাক্স নেটের ভিতরে যখন আনছেন, আপনি যখন ইনফর্মাল ব্যবসাগুলোকে আপনি ফর্মালাইজ করে ফেলছেন, আপনার এরা তো শুধুমাত্র তখন যে ভ্যাট দিচ্ছে তা না, এটা তো আলটিমেটলি গিয়ে আপনাকে ইনকাম ট্যাক্সও দিচ্ছে, আপনাকে ক্যাপিটাল গেইনস ট্যাক্সও দিবে। আপনার তাদের যে ইনকাম সেটা অ্যাকচুয়ালি হোয়াইট মানিতে কনভার্টেড হবে। আপনি ব্ল্যাক ইকোনমি থেকে আপনি হোয়াইট ট্রান্সপারেন্ট ইকোনমিতে নিয়ে আসতে পারবেন জিনিসটাকে। এই যে এই থট প্রসেসটা, আমি মনে করি যে আমাদের যে কোনো রাজস্ব লং টার্মে রাজস্ব নীতির সংস্কার, ট্যাক্স পলিসির সংস্কার, এটা এই ফান্ডামেন্টাল একটা জায়গাটাকে আসলে যথেষ্ট জোর দেওয়া হয় বলে আমরা মনে করি না। আচ্ছা, সেক্ষেত্রে এই যে সাম্প্রতিক ভ্যাট এসডি বা ট্যাক্স বৃদ্ধির একটা উদ্যোগ আমরা দেখলাম আর কি, মানে এটা আপনাদের অভিজ্ঞতাটা কি? মানে এটা এখনকার যেই ব্যবসায়িক পরিবেশ, মানে সেই জায়গাটায় বা আপনাদের ভোক্তাদের যেই অবস্থা, মূল্যস্ফীতি বা অনেক কিছু বিবেচনায়, মানে এই সিদ্ধান্তের ব্যাপারে মতামত কি আপনার সরকার? এটা এই ধরনের মিডল অফ দ্য ইয়ার, প্রথমে বলি যে মিডল অফ দ্য ইয়ার এসআরও দিয়ে ট্যাক্স বাড়ানোটা আমি আসলে সমর্থন করি না। আমি মনে করি এটা বছরের যখন হিসাবটা, আমরা একটু আগে যেটা পলিসি ডায়ালগের কথা বলছিলাম, ওই প্রসেসে হওয়া উচিত। সেকেন্ড জিনিস হচ্ছে যে এটা করলে সাথে সাথে এটার একটা ইকোনমিক ইম্প্যাক্ট দু ধরনের আছে। একটা হচ্ছে ভোক্তাদের উপর ইনফ্লেশনের চাপ বাড়বে, মূল্যস্ফীতি বাড়বে, এবং সেকেন্ড জিনিস যেটা হচ্ছে মূল্যস্ফীতি বাড়লে ডিমান্ড এমনিতেই এখন অলরেডি কমে এসছে। আমরা যেটা রিটেল এফএমসিজি সব জায়গায় দেখছি যে 20 থেকে 25% সেলস কমে যাচ্ছে। এই অবস্থায় রেস্টুরেন্টগুলোর জন্য যদি ট্যাক্স ভ্যাট দিতে হয় এবং প্রাইসিং যদি বেড়ে যায়, তাহলে তাদের সেল আরও কমে যাবে। সেটা তো একটা আন্দোলনের মুখে আমরা দেখলাম যে এনবিআর সেখান থেকে সরে আসছে, কিন্তু অনেক এনবিআরকেও সেক্টরে তো এটা বুঝতে হবে যে তারা যেই ট্যাক্সটা দিচ্ছেন সেটার ইম্প্যাক্ট কি। ব্যাপারটা যদি এমন হয় যে, একদম সিম্পলি ব্যাপারটা বলি, আপনি যদি এরকমভাবে করেন যে ভ্যাট কিংবা দেখা যায় যে প্রত্যেকটা রেস্টুরেন্ট বিলে আপনাকে 100% ট্যাক্স দিতে হবে, তাহলে কালকে কোনো রেস্টুরেন্ট খোলা থাকবে না ঢাকা শহরে, 100% বন্ধ হয়ে যাবে। ব্যাপারটা তো তাই, আপনাকে তো এটা হিসাব করতে হবে যে কতখানি ট্যাক্স কোথায় বাড়ালে সেটার ইম্প্যাক্ট কার উপরে কতখানি পড়ে। একদিকে যেমন ভোক্তাদের উপরে চাপ পড়বে, সেকেন্ড হচ্ছে যে যেই ব্যবসাগুলো এটা এখানে আছে, যে ব্যবসায়ীরা এখানে আছেন, তারা কিন্তু আসলে সাস্টেন করতে পারবেন না। মানে সমস্ত ব্যবসায়ী একটা লিমিট আছে কতখানি ট্যাক্স তারা জেনারেট করতে পারে। আপনি যদি ওই ক্যাপাসিটির ওপরে চলে যান, তখন তো আসলে ওই ব্যবসাটা সাস্টেনেবল থাকে না। ব্যবসা সাস্টেনেবল না হলে তো বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিলে তখন যে লক্ষ লক্ষ বেকার তৈরি হবে, সেটা আপনি কিভাবে সামাল দিবেন এটা আপনি জানেন। জি, ডাক্তার আব্দুল মজিদ, আপনার কাছে মানে আপনারা তো কিছু সাজেশন দিচ্ছেন বা আরো চূড়ান্তভাবে দিবেন, মানে সেক্ষেত্রে মানে দেখা যাচ্ছে যে অনেক কিছুই দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে যে রাজস্ব খাতে এই পরিবর্তনটা দরকার বা এই জায়গাটা মিনিমাইজ করা দরকার, এইটা একটা নীতির কনসিস্টেন্সি থাকা দরকার, মানে কিন্তু অনেক দিন ধরেই বলা হচ্ছে কিন্তু হচ্ছে না। মানে সেই আপনারা যেই পরিকল্পনাটা করছেন বা যেই পরামর্শগুলো দিবেন, মানে সেটা আসলে কতটা বাস্তবায়নযোগ্য হবে বা সেটাও কি বাস্তবায়নের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী থাকতে পারবেন? মানে কি মনে হচ্ছে পরিস্থিতি? আমরা কমিটি কিন্তু এই ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল। আমরা সকল প্রকার স্টেক হোল্ডারের সাথে আলাপ করতেছি, বিজনেস কমিউনিটির সবার সাথে ম্যান বাই ম্যান, গ্রুপ বাই গ্রুপ করছি এবং এনবিআরের অফিসারদের সাথেও করছি। এই জন্যেই, কারণ আলটিমেটলি তো ইমপ্লিমেন্ট তারা করবেন, আর ওই ব্যবসায়ীরা নিজেদেরকে উদ্বুদ্ধ করবেন, না করলে পর এটা কাজ করবে না। সেই জন্যে আমরা ওই সংবেদনশীল থেকেই আমরা ইমপ্লিমেন্টেবল জিনিসটাকেই রিকমেন্ড করার পথে আছি বা করে যাব। ইমপ্লিমেন্টেবল, আমি এটা বিরাট একটা কিছু বলে দিলাম, কঠিন কিছু করলো না, হবে না, ওর সম্মতি নাই এখানে, এটা হবে না, এটা ওইটা করে ওকে অ্যাকসেপ্টেবিলিটির ভিতর বাড়িয়ে সেইভাবে করা। তা সেই জন্যে করতে গেলে স্বাভাবিকভাবে আমাদের অর্থনীতি, আমাদের এই রাজস্ব নীতি বা এইগুলো এমন একটা জটিলতার আবর্তের ভিতরে আছে
সেখান থেকে বের করে আনতে কষ্ট হবে। ওইটাই চ্যালেঞ্জ, যে আমরা শুধু মুখে মুখে 5/4 বললেই তো হবে না। 7/2 হয়, 6/3 হয়, এই জিনিসটা সকলকে বোঝার মতন অবস্থায় নিয়ে যেতে হবে। আমরা ওই যে আগে যেটা আপনার আগের প্রশ্নে ওই যেটা ছিল, আমাদের 5টা তো টিওয়ার বলা আছে। আমরা প্রথমটাই এই কি বলে সেপারেশন অফ পলিসি দৃষ্টিভঙ্গি, এটা তো দিলাম। দ্বিতীয়টাই আমাদের কাজ হচ্ছে মেন করছি আমরা এখনও, সেটা হচ্ছে অটোমেশনটা। আমরা মনে করি অটোমেশনটা যদি সত্যি ইফেক্টিভলি হয়ে যায়, অন্তত অনেক কাজ কমে যাবে। অনেক ওই করদাতার সাথে কর অফিসারের দেখা সাক্ষাতের ব্যাপার থেকে শুরু করে অটোমেটিক্যালি হয়ে যাবে। তো সুতরাং ওইটার উপরে বেশি জোর দেওয়া হচ্ছে। ওখানেও ওই রকম যে ওই অটোমেশন অনেকে মুখে মুখে বলছেন ঠিকই, কিন্তু চাচ্ছেন না বা চাওয়া হচ্ছে না। সেইটা ওই 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 ইনার্শিয়াটা কাটিয়ে উঠতে হবে। কাটিয়ে না উঠলে পর এই জিনিস কাজ হবে না। সকলকে বুঝতে দিতে হবে যে এখানে প্রত্যেকের করণীয় কিছু আছে, শুধু একজনের দোষারোপ করে দিলে তো হবে না। আমি একটা মেশিন দিলাম কিন্তু আপনি সেটা এন্ট্রি করলেন না, অর্থাৎ আপনার মনোভঙ্গিটা সেই দিকে আসে নাই। মেশিনটাও তো ঠিকমতো দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ ওই আছে। তো দেওয়া হচ্ছে না কেন? তা কে এর জন্যই তো কোনো একটা পদ্ধতি বা সিস্টেম বা কেউ কারোর উদ্যোগের অভাব আছে। আমরা তো সেটাও স্টাডি করে দেখিয়েছি, বলছি সেই 1990 সাল থেকে এই পর্যন্ত বহু কোটি কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে এই ডিজিটাইজেশনের নামে, এর নামে, তা নামে, কিন্তু কোনোটা ওই যে এখানেও কন্টিনিউটি ছিল না। আগের লোক কি করে গেছে, পরের লোক এসে আবার নতুন করে শুরু করেছে। এখানে না, এখানে হচ্ছে একটা খুব দৃঢ়চিত্ত প্রতিশ্রুতি লাগবে সকলের, শুধু সরকার প্রধান বা সরকার বা যারা আছে তারা না, সকলের একটা দৃঢ়চিত্ত যে আমি আমার এই পরিস্থিতির উন্নতি করব এবং এখানে আমার যেটা করণীয় আছে সেটা আমি করবো। আমরা সেই এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি করার উপরে বেশি জোর দিচ্ছি। সেক্ষেত্রে মানে এই যে সুবিধাভোগী গোষ্ঠী বলি, সেটা ব্যবসায়ীদের মধ্যে থেকেই বলি, করদাতাদের মধ্যে থেকেই বলি, বা এনবিআর এর মধ্যে থেকেই বলি, মানে তারা এই পরিবর্তনটা মানে তাদের মেনে নেওয়ার উপরেই তো নির্ভর করছে আসলে। না, মানে এটা ঠিক, শুধু এটা ঠিক, চাপিয়ে দিয়েই এটা বাস্তবায়ন করা সম্ভব না, না। সেই জায়গায় কোনো মাইন্ডসেটের পরিবর্তনটা দেখছেন কিনা আসলে? চাপিয়ে দিয়ে বাস্তবায়ন করা সম্ভব না, এটাও যেমন ঠিক, আবার না চাপালে এটা হবে না, এটাও আবার ঠিক। সুতরাং উদ্বুদ্ধ করে সকলকে সামিল করতে হবে। যেমন আমি শ্রদ্ধেয় বিজনেসম্যানদের বলি, সহজে বলি যে সমাজে এমন একটা সামাজিক আন্দোলন সৃষ্টি না করলে, এই যে এত লোক কর দেয় না বলেই যারা দেয় তাদের উপরে চাপটা পড়ছে, এটা বাড়তেছে না, সকলকে মিলেই একটা সিস্টেমের ভিতরে একটা জাগ্রত চেতনার দরকার। আমাদের ছাত্র আন্দোলনের ভিতর দিয়েও কিন্তু একটা বাণী বেরিয়ে আসছে যে বৈষম্য তারা চাচ্ছেন না বা চাচ্ছি না। এই বৈষম্য যে চাচ্ছি না, এটা আমাদের নিজেদেরকেও আত্মস্থ করতে হবে। আত্মস্থ করলেই, যেমন আমি কথার কথা বলি, এফবিসিসিআই ইজ অ্যান অ্যাপেক্স বডি, সারা বাংলাদেশে তার সদস্যই আছে। অন্তত এইটা ঠিক করুন যে আপনার সকল সদস্য করের আওতায় আছেন এবং দিচ্ছেন। এটা নিজেদের কাছে নিজেদের প্রশ্ন করে করতে হবে। একটা বিশেষ সেক্টর হয়তো আমার কাছে বারবার এসে বলছে যে আমার এই ইনসেন্টিভ দেন, আমার এই দেন, এই দেন, আমি মারা যাচ্ছি, আমি মেশিন চালাতে পারছি না, বুঝলাম। তার কাছে এই প্রশ্নটাও করতে হবে যে আপনার কতিপয় কয়েকজন তারা যে টাকাগুলো নিয়ে বাইরে নিয়ে গেছেন, নিয়ে যাওয়াতে যে আমার এখানে সমস্যা হয়েছে, তাদেরকে আপনারা কি বলতেছেন? ভয়েসটা আপনার ওখান থেকে উঠতে হবে। এই ভয়েস শুধু এই আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই এনবিআর বা ওই টাস্ক ফোর্স বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর শুধু মুখে বলে যাবেন, এইটা দিয়ে হবে না। এখানে আপনাকেও প্রশ্ন করতে হবে, আপনার ওই অ্যাসোসিয়েশনের কাছেও প্রশ্ন করতে হবে। কারণ দুদিন পরে আপনি আবার দেখা যাবে, আমরা 2008 সালে যাদেরকে ধরেছিলাম, বলেছিলাম, করেছিলাম, দেখা গেল পরে তারা এসে হিরো হয়েছেন। এবং হিরো হয়ে তাদেরকে এমন সাপোর্ট দিয়েছেন যে পরবর্তীকালে একজন বলছেন আমার মাথায় কয়টা মাথা ছিল, এই যে আমি কয়টা মাথা যাবার মতন পরিস্থিতিতে কেন যাব আমি? আমাকে তো আমার আত্মমর্যাদা, সচেতনতা, আমার ভূমিকা পালনের ব্যাপারে আমি যদি ঠিক থাকি, তাহলে নো ওয়ান উইল বি এবল টু এনক্রস মাই সভরেনিটি। জি, আশরাফ আহমেদ, ব্যবসায়িক যে সংগঠনগুলো, চেম্বার বা অ্যাসোসিয়েশনের যারা প্রতিনিধি, তারা আসলে এই ভূমিকাটা কতখানি রাখতে পারছে? আমি প্রথমে একটা ক্লারিফিকেশন দিয়ে দিই
2014 সনের টিও রুলস ট্রেড অর্গানাইজেশন রুলস অনুসারে আপনি যদি কর খেলাপি হন কিংবা ঋণ খেলাপি হন অথবা আপনার বিল খেলাপি হন, তাহলে আপনি কোনো ট্রেড অর্গানাইজেশন কোনো পদে থাকতে পারবেন না। মানে আমি যে কোনো ট্রেড অর্গানাইজেশনে যে কোনো পদে থাকতে গেলে আমাকে এই 3টা জিনিস যে Ensure করতেই হবে, এবং আমরা এটা খুব ভালোভাবে ফলো করি। সো এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে যেহেতু এই আইনটা কয়েক বছর আগে টিএসআর এর মেকানিজমটা মাত্র গত 2-1 বছর আগে শুরু হয়েছে, আমরা আশা করতে পারি যে বড় চেম্বারগুলোর মোটামুটি 100% আগামী 1-1.5 বছরের মধ্যে এটা কমপ্লিটেড হয়ে যাবে, যে সবারই টিএসআর আছে। মানে এখনও যেটা করা যাচ্ছে না, বিকজ ধরেন টিএসআর এই বছর চালু করা হলো, তো এটা নেক্সট ইয়ারের 1-2 বছরের একটা গ্যাপ থাকে। সো এই কনটেক্সটে এখানে দেখুন, একটা ফার্স্ট জিনিস আমি আপনাকে এইভাবে বলে দিই, বাংলাদেশে কেউ একজন চুরি করেছিল, তার মানে কি বাংলাদেশের সকল নাগরিক চোর? না। সিমিলারলি কোনো একজন ব্যবসায়ী, যার ব্যবসা আসলে ব্যবসা না, ধরেন ব্যাংকের টাকা চুরি করা, তিনি একটা ব্যাংকের থেকে একটা ফ্রড করে টাকা বের করে নিয়ে গেছেন, সেই দায়িত্ব আমি এখন যদি নিতে চাই, এটা কি সম্ভব? হবে না। সো ওই একজন অপরাধী কি করেছেন সেই ডিসকাশন আমার সাথে করে কোনো লাভ নাই, আমার কিছু করারও নাই। এমনিতে মানে আপনার অভিজ্ঞতা কি বা মতামত কি, যে মানে এরকম ঘটনাগুলো তো ঘটেছে দেখেই আলোচনায় আসছে, মানে সেই জায়গাটায় কি পরিবর্তনের কোনো লক্ষণ দেখছেন কিনা? সেই জায়গাটাতে আমি আপনাকে একদম স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, ব্যাংকের থেকে যেগুলোর ফ্রড হয়েছে, ইনসাইডার লেন্ডিং হয়েছে, সার্কুলার লেন্ডিং হয়েছে, সেটার জন্য স্পেসিফিক কিছু মানুষ জড়িত। সেখানে যারা ব্যাংকের কর্মকর্তা ছিলেন তারা জড়িত, যারা এই কাজগুলো করেছেন তারা জড়িত। এর বাইরে অন্য কারো কি এই ব্যাপারে কোনো দায় আছে? কিছু করা সম্ভব ছিল? আমি ওই ব্যাংকের একজন সাধারণ ডিপোজিটর, আমি কি করতে পারতাম? কিংবা ওই ব্যাংকের আমি একজন সাধারণ শেয়ার হোল্ডার, আমার কি করার আছে? কিংবা ধরুন আমি ওই ব্যাংকের শেয়ার হোল্ডার এবং বোর্ড মেম্বারও, ব্যাংকের কোনো কর্মচারী যদি কোনো ফ্রড করেন, আমি কি করতে পারবো? ফ্রড করেছেন, এটা আমি ধরার চেষ্টা করতে পারবো, তার বাইরে কিছু আমি করতে পারবো না। সো এই যে দায় মুক্তি এবং দায় প্রদান, এই এন্টায়ার প্রসেসটাই আমি মনে করি ভুল। মানে ভুল ইন দ্য সেন্স যে এটাকে আসলে মিডিয়া ট্রায়াল কিংবা এই ধরনের ডিসকাশনের মধ্যে দিয়ে জিনিসটা করাটা আমি মনে করি ভুল। এটার জন্য একটা আইনগত প্রসেস আছে। আপনি উইলফুল ডিফল্টার বলে কাকে চিহ্নিত করবেন, আপনি ট্রেড ফ্রড কে করেছেন বলে কাকে চিহ্নিত করবেন, এগুলো একটা প্রসেস আছে। এই প্রসেসটা ফলো না করে ওয়াই আর উই হ্যাভিং দিস ডিসকাশন ইন এ টিভি টক শো? ব্যাপারটা তো তাই। সো এইখানে এই যেটা ফলে যেটা হয় যে আপনি যদি এই আইনের প্রসেসগুলো ফলো না করেন, আপনি কাউকে কোনোদিনও কোনো কিছুর জন্য দোষী সাব্যস্ত করতে পারবেন না। তার মানে কি, আপনাকে আইনের শাসন করতে গেলে তো আসলে এই প্রপার প্রসেসগুলো ফলো করতে হবে। এনবিআর এর সাথে আমি যখন কোনো একটা ট্যাক্সের কিছু নিয়ে যখন একটা কথা বলি, যখন একটা কিছু সাবমিট করার চেষ্টা করি, একটা হচ্ছে প্রসেস ইস্যু, যে এই প্রসেসটা কি আসলে শুধু আমি তো না, আর বাকি সবার জন্যে প্রযোজ্য। এই প্রসেসটা কতখানি সহজ, কতখানি অ্যাপ্রোপ্রিয়েট, এটা একটা বড় ফ্যাক্টর। কারণ আপনি যত সহজ করবেন আপনার ট্যাক্স কালেকশন তত বাড়বে, আপনি যত কঠিন করবেন তত কমবে, এবং তখন দেখা যাবে স্যার যেটা বলছিলেন যে ইনফর্মাল ফ্লোটা বেড়ে যাবে। তো এই যে এই প্রসেস চেঞ্জ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এবং আমি মনে করি যে আমাদের যে কোনো ধরনের সংস্কার প্রক্রিয়াতে এটা আসলে একটা সেন্ট্রাল থিম হওয়া উচিত। আমি যেমন আরেকটা জিনিস এটা মনে করি যে কিছু কিছু জায়গায় হয়তো বা আমাদের ফ্রন্ট অফিস ব্যাক অফিস সেপারেশনের প্রয়োজন আছে, যে যিনি অডিট করবেন তিনি হয়তো বা অ্যাকচুয়ালি করদাতা কে তাকে কখনো চিনতেই পারবেন না। সো ওই যোগাযোগটাই কখনো স্থাপন করা সম্ভব হবে না। এমনি স্যারও আধুনিকায়নের কথা বলছিলেন, মানে সাম্প্রতিক সময়ে অনেক প্রজেক্ট আমরা দেখেছি, অনেক উদ্যোগ দেখেছি, মানে আপনারা আসলে আধুনিকায়নের কতটুকু সুফল পাচ্ছেন আর কি এখন? আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস বলি, যেমন ধরুন যে ভ্যাটের যে অনলাইন সাবমিশন মেকানিজমটা, এটা কিন্তু আমাদের ওয়ার্কলোড এবং আমাদের যে ম্যান আওয়ার্স খরচ হয় কমপ্লায়েন্সের জন্য, সেটা অনেকখানি কমিয়ে দিয়েছে। মানে মান্থলি যে রিটার্নটা দিতে হয় ভ্যাটের, এটার নেক্সট স্টেপ হবে আমি মনে করি, এইখানে আমাদের আরও কিছু কাজ করার ব্যাপার আছে। যেমন ধরুন এখনও এটা ম্যানুয়াল এন্ট্রি দিয়ে করতে হয়। নেক্সট স্টেপে আমি যেটা চাইবো সেটা হচ্ছে যে আমার ইআরপি থেকে আমি এটা সরাসরি ইলেকট্রনিক্যালি সাবমিট করতে পারবো। তো তখন মানে এখানে আবার ওই যে মেশিনের ব্যাপারটা একটু বলি, যে দেখুন
ইএফটি মেশিন যদি স্পেসিফিক্যালি মেশিন বসানো হয় তখন এটা একটা ব্যয়বহুল ব্যাপার এবং আপনি তখন একটা আর্কেইক একটা সিস্টেমকে সবার উপরে চাপিয়ে দিচ্ছেন। কিন্তু আপনি যদি এটাকে একটা শুধু স্ট্যান্ডার্ড বলে ছেড়ে দেন যে সবাইকে এই স্ট্যান্ডার্ডে এই ডেটা সেট সাবমিট করতে হবে, তখন কি হবে? দেখুন যে অনেকগুলো চেইন আছে যাদের নিজস্ব যে সফটওয়্যারগুলো সেটা আমরা যে ইএফটি মেশিন দিতে পারবো তার থেকে অনেক বেশি সফিস্টিকেটেড এবং অনেক বেশি কনভিনিয়েন্ট। তখন কি হবে? তাদের পক্ষে আসলে ওই ধরনের একটা সিস্টেম চালু করে নিয়ে আসা সম্ভব। আবার আপনি বাইরে বিভিন্ন দেশে দেখবেন এখন শুধুমাত্র একটা ফোনের থেকে আপনার তাদের এন্টায়ার শপের যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে সেলস থেকে শুরু করে সমস্ত কিছু একটা ফোন অ্যাপের মাধ্যমে করা যায়। এটা অনেক সহজ এবং অনেক আপনার কম ব্যয়বহুল। ফলে যেটা হবে যে এই ধরনের স্ট্যান্ডার্ড থাকলে আমরা কিন্তু এই ইলেকট্রনিক যে মেকানিজমগুলো এগুলো আমরা খুব সহজে নিয়ে আসতে পারবো। যেই কারণে আমি মনে করি যেমন এইটার একটা প্রসেস ইমপ্রুভমেন্ট হতে পারে যে আমরা অ্যাকচুয়াল ফিজিক্যাল মেশিন না বসিয়ে আমরা একটা ডেটা স্ট্যান্ডার্ড ঠিক করে দিলাম। সো এরকম অনেক কিছু কিন্তু আছে যেগুলো অটোমেশন ছাড়া আসলে হবে না। এবং যত দিন যাবে আপনি দেখেন যে ইভেন ইন্ডিয়া কিংবা চায়না, আমাদের সবচেয়ে বড় দুটো নেইবার, দুটো দেশেই কিন্তু ক্যাশলেস প্রোগ্রেসটা সিগনিফিকেন্ট। আপনি চায়নায় কিন্তু আপনি ভার্চুয়ালি ক্যাশ ব্যবহারই করতে পারবেন না। এবং এটার সবচেয়ে বড় সুবিধাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার পুরো সিস্টেমটা যেহেতু ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, আপনি জানেন টাকা কোত্থেকে কোথায় যাচ্ছে এবং প্রত্যেকটা ফ্লোতে কিন্তু আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি ট্যাক্স অটোমেটিক্যালি কেটে নিতে পারছেন। সো আমি মনে করি যে আমাদের দুটো জিনিস আসলে হয়তোবা মাথায় রাখা দরকার যে কোনো সংস্কার প্রক্রিয়াতে। এক হচ্ছে ক্যাশলেস, সেকেন্ড হচ্ছে আপনার পেপারলেস। কারণ আপনি যতখানি অটোমেট করবেন ততখানি আপনার যত অটোমেট করতে পারবেন আপনার তত কস্ট কমবে, আপনার এফিসিয়েন্সি বাড়বে এবং আপনার ওইখানে তখন ফাঁকি দেওয়ার সুযোগও কমে যাবে। মানে ফাঁকি দেওয়ার সুযোগগুলো ডিজিটালাইজেশনের মাধ্যমে অনেকটাই কমে যাবে। এই জায়গা থেকেই তো আসলে দীর্ঘদিনের এই তাগিদ। আমি একটু অন্য একটা প্রসঙ্গে, যেমন অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলো যারা একটি মাঠে এখন, তাদের তো নির্বাচন নিয়ে একটি প্রত্যাশা থাকে। তো সেক্ষেত্রে সংস্কারের বিষয়টাও তারা এড়িয়ে যেতে চাচ্ছে না। প্রধান যদি বিএনপির কথাই বলি, আজকেও বিএনপি মহাসচিব বলেছেন যে সংস্কার তার গতিতে তার মতো করে চলবে, এতে নির্বাচনের দেওয়ার ক্ষেত্রে এটার সাথে তেমন সম্পর্ক দেখেন না, বা পরবর্তী রাজনৈতিক সরকারগুলো এই সংস্কারকে কন্টিনিউ করবে এমনটাই তাদের মতামত আর কি। তো মানে ডক্টর আব্দুল মজিদ, আপনার কাছে জানতে চাইবো যে এই যে নির্বাচনের একটা আকাঙ্ক্ষা আছে, এর মধ্যে এই ধরনের সংস্কার প্রক্রিয়াও চলছে আর্থিক খাতের বিভিন্ন জায়গায় আমরা দেখছি। তো এই সংস্কারকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বা এই নির্বাচনের প্রত্যাশা, মানে এই জায়গাগুলোতে এই সংস্কারের ব্যাপারে আসলে কতটুকু আশাবাদী থাকা যায়, বা সেক্ষেত্রে নির্বাচন যদি হয়ও সংস্কারে কোনো বাধা আছে কিনা, বা কোন পদ্ধতিতে করলে মানে এই রাজনৈতিক যেই প্রত্যাশা সেটার সাথেও, কারণ ভবিষ্যতে তো এই সংস্কারগুলো রাজনৈতিক সরকারি বাস্তবায়নে যাবে, মানে সেই জায়গাটা আপনার মতামত কি এই বিষয়ে? না, এটা খুব আপনি খুব সুন্দরভাবে বলছেন ব্যাপারটা। কথা হচ্ছে যে সংস্কারের প্রয়োজন আছে, নইলে এত বড় আন্দোলন হতো না। এত বড় আন্দোলন থেকেই এই কথাটাই এসছে যে বৈষম্য বা এগুলো দূর করতে হবে। এখন সেইটা দূর করলে এখানে ওই ডিম আগে না মুরগি আগের মতন পরিস্থিতি হয়ে যাচ্ছে। আমি যদি সংস্কার না করে আমি সেই আগের মতন একই অবস্থায় যদি নির্বাচন করি বা হয়, তো তাহলে তো সেই আবার একই অবস্থায় তৈরি হবে। এখানে দুটো প্যারালেল যেতে হবে ভালোভাবে। কারণ এটা ঠিক, যতই সংস্কার করি যদি রাজনৈতিক সরকার যদি সেটা পালনের সময় যদি না পালন করে, তো তাহলে তো হবে না। যেমন 91 সালে হয়নি, 2008-9 সালেও হয়নি। সেই জন্য ওটাও মাথায় রাখতে হচ্ছে যে আমি এমনভাবে একটা প্রতিশ্রুতি নিয়ে বা জনগণকে সাক্ষী রেখে আমাকে বলতে হবে যে আমি এই সংস্কার বলি, এটা আমার জন্যই না, এটা সকলের জন্যে, যিনি রাষ্ট্র চালাবেন তার জন্য। কারণ তিনিও দুদিন পরে যে আবার অটোক্রেসিতে পরিণত হন, এটা নিশ্চয়ই কেউ চাইবে না বা চাওয়া উচিত হবে না। এখান থেকেও শিক্ষা নেওয়ার ব্যাপার হচ্ছে তাদের। তো সেই জন্যেই আমি মনে করি যে সংস্কারও চাইতে হবে, সংস্কার করতে হবে, আবার একই সাথে সংস্কার বাস্তবায়নের যারা করবেন তাদেরও এর সাথে অ্যালাইনড হতে হবে। কারণ অ্যালাইনড না হলে
সংস্কারের কাজ সংস্কারের জায়গায় থেকে যাবে, আর ওই সমস্যার জায়গায় থেকে যাবে। আমি মনে করি এটা সিনথেসিস হচ্ছে, সিনথেসিসটার দরকার আছে। যে সমস্ত রাজনৈতিক দল হঠাৎ নির্বাচনের কথা বলছেন, এটা কিন্তু উদ্দেশ্য হচ্ছে এটা চাপে রাখা, যে আপনি তাড়াতাড়ি দেন, কারণ না দিলে আমি কিছু কিছু জিনিস আছে সরকার না গেলে, মানে রাষ্ট্রীয় সরকার রাজনৈতিক সরকার না হলে কিন্তু এটা হবে না, এটা করা যাবে না। আমি নিজে অনেক সীতানাথ বসাকের বইয়ের মতন অনেক ভালো ভালো কোটেশন দিয়ে বলতে পারি, কিন্তু ওটা হবে না, প্র্যাকটিক্যালি করা যায় না। আবার অ্যাট দ্য সেম টাইম প্র্যাকটিক্যালি যে উনি করবেন সেইটা করার জন্যই যদি ওনার সামনে কোনো প্রেসক্রিপশন না থাকে, কোনো একটা প্রতিজ্ঞার বিষয় যদি না থাকে, এবং সেটাতে জনগণের জন্যই তারা নির্বাচিত হবেন, সেই জনগণের জন্যই তো তাকে এটা করতে হবে। সেই জনগণের কাছ থেকে দাবি কিন্তু উঠেছে এই আন্দোলনের থেকে, যে আমরা এতদিন পরে ইত্যাদি ইত্যাদি বলছে। এই দাবিটাকেই এখানে ট্রান্সলেট করতে হবে যে হ্যাঁ এই জিনিস, যেমন একজন সমন্বয়কদের প্রধান তিনি দ্বিতীয় দিন বলেছিলেন, তখনও সরকার গঠন হয়নি, তিনি বলছেন যে এমন একটা জিনিস চাই যেন আর যেন কেউ এই অমুকের মতো না হতে পারে। এই কথাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমি যদি সেই একই পথেই যদি আবার চলি, তাহলে আমার এই এই ছেলেদের রক্ত দেওয়াটা তো বৃথা হয়ে গেল। এখান থেকে শিক্ষা নেওয়ার আছে এই যে আমাকে সংস্কৃত হতে হবে, আবার আমাকে ভালোভাবে চলার চেষ্টাতেও থাকতে হবে। সংস্কার কিন্তু কেউ সহজে চায় না, এটা হয় না, এটা কিন্তু তাকে মেনে নিতে হয়। যেমন একটা খাল পাড়ে নৌকায় পার হচ্ছে, সেখানে মাঝিদের একটা চায়ের দুই ধারে দোকানদাররাও আছে, তাদেরই হচ্ছে। হঠাৎ যদি আমি এখন বলি এখানে একটা ব্রিজ হবে, তো ওর তো মন খারাপ হবেই, প্রথমে মন খারাপ হবে যে আমার নৌকার ব্যবসা কি হবে, আমার ওই দোকানদারের কি হবে। কিন্তু দুদিন পরে সে বুঝতে হবে যে ব্রিজটা হওয়াতে ওরও ভালো হয়েছে, আমারও ভালো হয়েছে, আমি আরও অন্য কাজে যেতে পারতেছি, আমি এই ছোটো সাথেও শুধুমাত্র নৌকা চালানোর কাজে আমার থাকতে হচ্ছে না, আমি অনেক কাজ করতে পারছি। দুদিন পরে সে বুঝবে। এই বোঝাটা সর্বগ্রভাবে সকলের কাছে আসতে হবে যে আমার সংস্কারও প্রয়োজন, আবার সেই সংস্কার বাস্তবায়নের মতন পরিবেশ, ক্ষমতা, সক্ষমতা, জনগণের সাপোর্ট এটা থাকতে হবে। সেই জনগণের সাপোর্ট করতে গেলে সেই জন্যে ওই বারবার যেটা সরকার চেষ্টা করছেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনাও করতেছেন, অর্থাৎ জনগণকে বুঝাতে চাচ্ছেন, দিতে চাচ্ছেন যে আমরা এই সংস্কারের কথা বলছি, দেখেন এনারা এটা যিনি এটা মানবেন তার উপরও আপনাদেরও একটা চাপ রাখতে হবে, যে তুমি যদি এটা না করো তাহলে তো আমরা দিতাম, তোমার ভোট দিও আর কি। হ্যাঁ, এই টাইপের এরকম একটা পারস্পরিক একটা যোগসূত্রের একটা ব্যাপারে যেতে হবে। এটা এরকমভাবে এককভাবে না যে না সংস্কার করি তারপরে আমি নির্বাচন যাব, এটাও যেমন ঠিক না। আবার উনিও ওই আপনার সংস্কার কোথায় যাক আমার নির্বাচন করতে দেন, এটা উভয়ের জন্যই মঙ্গলকর হবে না। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমাদের সাথে আর সময় নেই, স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়েছেন, দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেখানেই শেষ করছি, আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbt.com। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।